প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এখানে আমরা নানা ধরনের রোগ নিয়ে কথা বলে থাকি, রোগের প্রতিকার, প্রতিরোধ এগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ চিত্তাকর্ষক। কারণ হচ্ছে যে আমরা জানি যে আমরা অনেক সময় বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না, তারপরে দাঁত ফেলে দেব। তো ফেলে দেয়া দাঁত কি আসলে আবার জোড়া লাগানো যায় বা প্রতিস্থাপন করা যায়, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আসলে কথা বলতে চাই। ফেলে দেয়া দাঁত পরিস্কারের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে আমাদের বিষয়, এবং আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে আছেন তিনি অধ্যাপক ডাক্তার মোস্তাক হোসেন সাত্তার, সাবেক অধ্যক্ষ সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমি আসলে যদিও একটু হয়তো হাস্যরসাত্মকভাবে জিনিসটা শুরু করে যাচ্ছিলাম, কিন্তু দাঁত পড়ে গেলে সেটা কিন্তু একটা অনেকের জন্যই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো প্রথমে প্রতিস্থাপনের আগে আমি জানতে চাই যে আসলে দাঁত, আমরা তো সবসময় মনে করি দাঁত দিয়ে শুধু আমরা খাচ্ছি, কিন্তু দাঁতের আসলে তো অনেক ধরনের ব্যবহার আছে। একটু যদি বলেন যে দাঁত আমাদের কেন উপকারী বা কি কাজ করে শরীরের? প্রথম যেটা সেটা হচ্ছে ডেফিনেটলি সৌন্দর্য। আপনি হঠাৎ করে দেখলেন একজনের সামনের একটা দাঁত নেই, আপনি চিন্তা করে দেখেন তাকে আপনার কিরকম মনে হবে। একটা সেকেন্ড হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটিতে এটা অনেক ভূমিকা রাখে। থার্ড যেটা সেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস, ছেঁড়া কাটা এই ধরনের কাজগুলো উনি করতে পারেন না। আরেকটা হচ্ছে মুখটা ভেঙে যায়, ফলে কি হচ্ছে আর্লি এজিং হয়ে যায়। এই আর্লি এজিংকে প্রতিরোধ করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ডেফিনেটলি আপনি জানেন যে দাঁত দিয়ে আমরা সব ধরনের মজার খাবার খাই। একটা দাঁত না থাকলেই দেখা যায় যে ওই সেগমেন্টটার ব্যবহার করা যাচ্ছে না, বারবার জিভের মধ্যে কামড় পড়ছে। এটা কথা বলা বা অন্যান্য কাজেও তো দাঁতের অনেক ব্যবহার আছে। প্রচুর শব্দ উচ্চারণে দাঁতের প্রচুর ভূমিকা। জি, তার মানে হচ্ছে একটা দাঁত না থাকলে কিন্তু দেখা যাবে কথাও কিন্তু খুব পরিষ্কার হচ্ছে না বা নানা ধরনের সমস্যা হচ্ছে। এবার একটু আসি যে সেটা হলো যে বিভিন্ন কারণে দাঁত ফেলা হয়ে থাকে, তো সেই দাঁতটাকে আসলে কি প্রতিস্থাপন করা যায় কিনা, এটা হলো প্রথমে জানতে চাই। প্রথম কথা হলো, প্রথমে আমি সর্বাধুনিক প্রযুক্তি না যেয়ে একটু বলে যেই যে দাঁতকে লাগানোর জন্য একটা আলগা দাঁত লাগানো যায়। এই আলগা দাঁত 4000 বছর যাবত চলছে। 4000 বছর আগেও দাঁত প্রতিস্থাপন হতো। ট্রিটমেন্ট অফ ডেন্টিস্ট্রি, যে একটা আলগা দাঁত লাগানো। তখন দাঁতটা কোথায় পেতো? তখনও তো প্লাস্টিকের দাঁত। প্লাস্টিকের দাঁত এনে মোল্ড তৈরি করে তারপর প্লাস্টিককে কনভার্ট করে। 4000 বছর আগে তখন আর কি হতো? হ্যাঁ, ও তখন কিন্তু রেজিন কিন্তু অলওয়েজ ছিল, তখনও ছিল। রেজিনের দাঁত ব্যবহার করতো। ইভেন তারও আগে ধরেন 400 BC-তে দেখা গেছে যে ওরা লোহার একটা দাঁত লাগিয়ে দিল, লাগিয়ে দুই পাশে দুইটা দাঁতের সাথে তার দিয়ে বেঁধে দিল। এটা মিশরের সভ্যতায় মমিতে এখনো আছে। ওনারা এই কাজও করতেন, আবার লোহার দাঁত লাগাতেনও। যে কারণে এখনো কিন্তু আপনি যদি চিন্তা করেন যে সকল দেশ, আপনি যেটা বলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সেই সব দেশে স্টিলের দাঁত লাগিয়ে রাখা কিন্তু এখন ফ্যাশন। তো তার মানে কি, মানে হচ্ছে ওইখান থেকে এই ফ্যাশনটা এসছে যে লোহার দাঁত লাগানো, স্টিলের দাঁত লাগানো, গোল্ডের দাঁত লাগানো। কারণ অনেকে আছে, আমরা প্রায় একটা গল্প শুনি যে জমিদাররা নাটকই করতো শুধুমাত্র এই স্বর্ণের দাঁত দেখানোর জন্য। থাক বা না থাক একটা হাসি দিত, হাসি দিয়ে তার স্বর্ণের দাঁত আছে। মানে এটাই অ্যারিস্টোক্রেসি, এটা বোঝানো যেত। জি, তার মানে হচ্ছে যে এটা অনেক বছর ধরেই এই প্রযুক্তিটা চলে আসছে। আচ্ছা, এবারে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে দাঁত কি কি কারণে আসলে ফেলে দেয়া লাগে? প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব হচ্ছে মাড়ির রোগ। জি। আর আরেকটা হচ্ছে জুভেনাইল পেরিওডন্টাইটিস নামে একটা রোগ, যেই রোগটাতে আমাদের যেরকম হার্টটা, রিমেটিক ফিভার হলে কি হয়, হার্টের মাসেলগুলো নষ্ট হয়ে যায়, ভালভগুলো নষ্ট হয়ে যায়। তো একইভাবে অ্যান্টিজেনটা কাজ করে এখানে হচ্ছে ভালভের এগেনিস্টে, আর দাঁতের এখানে মাড়ির এবং দাঁতের দুটো সংযোগস্থলে যে পেরিওডন্টাল মেমব্রেন আছে সেইটার এগেনিস্টে কাজ করে সেম জীবাণু। তো ফলে কি হচ্ছে, এটাও স্ট্রেপ্টোকক্কাল অরিজিন। এটাকে বলি আমরা পেরিওডন্টোসিস। অনেকে আছে 30 বছর বয়সে সব দাঁত পড়ে গেছে, এর কারণ আগে বলা হতো পায়োরিয়া, এখন জুভেনাইল পেরিওডন্টাইটিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা
দাঁত পড়ে যাওয়ার মূল কারণ। আর এমনিতে ধরেন ক্যারিজ হলো, সেটা বড় হলো, ইনফেকশন হলো, বারবার ইনফেকশন হতে হতে এমন হয় বোন সাপোর্টটা চলে যায়, পরে নিজে একদিন পড়ে যায়, অথবা ব্যথার চোটে টিকতে না পেরে। কারণ আপনি জানেন দাঁতের ব্যথা কিন্তু মানে পৃথিবীর যত ধরনের সিরিয়াস ব্যথা আছে তার মধ্যে দাঁতের ইন্টেন্সিটিতে অনেক উপরের দিকে আছে। হ্যাঁ, অনেক উপরের দিকে আছে, এবং সবচেয়ে বেশি ট্রেন্ড জাপানে আছে দাঁতের ব্যথায় সুইসাইড করা। তো ফলে কি হচ্ছে, এটাও কিন্তু খুব আনকমন, আমাদের দেশেও আছে। আমার ছাত্র অবস্থায় আমি ডাক্তার হওয়ার পরে বেশ কিছু ঘটনা জানি যারা দাঁতের ব্যথার কারণে সুইসাইড করেছে। এত ব্যথা সহ্য করতে পারে আর বলেছে যে এই ব্যথা থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তাহলে আপনি চিন্তা করেন, তখন হয়তো দাঁত তুলেই ফেলতে হচ্ছে মেডিকেল কারণে। তো এটা একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে ইনজুরি, স্ট্রেট ইনজুরি বা নানা ধরনের কারণে অ্যাক্সিডেন্ট, দাঁত পড়ে গেল, মারামারি, অফকোর্স খেলাধুলা একটা, ফুটবল হকিতে তো এই ঘটনা খুব হরহামেশাই ঘটছে যে দাঁত পড়ে যাচ্ছে, ক্রিকেটে বল লেগে দাঁত ভেঙে গেল, পড়ে গেল, এই ঘটনা খুব প্রচুর। ইভেন এমনও হয়েছে রাতের বেলায় একটা টিনেজার দাঁতটা পড়ে গেল, খেয়ে ফেললো, পরের দিন আমি বললাম যে পায়খানার সাথে নিয়ে আসেন, পায়খানার সাথে বেরোবে, ওটা পরিষ্কার জায়গায় পায়খানা করে নিয়ে আসেন। তারপর ওইটা রিপ্লেসমেন্ট করেও কিন্তু আমরা 15 বছর সেভ করেছিলাম। তার মানেই হচ্ছে যে সময় মতো যদি ডাক্তার দেখানো যায়, ডেন্টিস্টের পরামর্শ নেওয়া যায়, অনেক কিছুই করা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, দাঁতের গঠনটাকে কি দিয়ে দাঁত তৈরি হয়? দাঁত প্রথম যেটা বাইরের দিকে যেই অংশ আমরা দেখতে পাই, এটাতে থাকে এনামেল, তার ভেতরে থাকে ডেন্টিন, সে করে বাহিরের দিকে থাকে সিমেন্টাম, আর ভেতরে থাকে ডেন্টিন। আর এই পুরো বিষয়টাকে কাভার করে রাখে পাল্প নামের একটা টিস্যু, যেই টিস্যুটাতে নার্ভও থাকে, আর্টারি থাকে, ভ্যাসেল থাকে, সবগুলো থাকে। ফলে কি হচ্ছে, ওটা যেহেতু ক্লোজ স্পেস, আপনি কখনো ইনফেকশন তৈরি করলে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে। ওই গ্যাসটা এতই প্রেশার নার্ভ এন্ডিংসে দেয়, সিভিয়ার ব্যথা হয়। এটাই হচ্ছে দাঁত ব্যথার প্যাথোফিজিওলজি, মানে পদ্ধতি, তৈরি করার পদ্ধতি। আচ্ছা, এবার আমরা আসি যে দাঁত যে কোনো কারণে পড়ে গেল বা আপনি যেটা বলছেন ফেলে দেওয়া হলো, তখন তো রুগীরা আপনাদের কাছে আসছে যে এটাকে নতুন করে তৈরি করা যাবে কিনা সেটা নিয়ে। তো এখন আপনারা তখন আসলে কি করেন, মানে দাঁতটাকে প্রতিস্থাপন করা, যেমন কারো হয়তো দাঁতটা অর্ধেক ভেঙে আছে, তখন কি করেন? আর যদি পুরোটা ভেঙে যায় তাহলে কি করেন? যখন অর্ধেক ভেঙে যায় এবং যখন পাল্পটা এক্সপোজড হয়, তখন কিন্তু রুট ক্যানেল করে ক্যাপ করে ওই দাঁতটা, সিঙ্গেল দাঁতটাকে সেভ করা সম্ভব। সেক্ষেত্রে পুরো দাঁতটা ফেলে দিতে হয় না। কিন্তু যদি কোনো কারণে 2/3 ম্যাচুরিটি, পাল্পটা এক্সপোজড হয়ে গেছে, গাম লেভেলের নিচে চলে গেছে ফ্র্যাকচার লাইনটা, তখন তো আর ইনফেকশন কন্ট্রোল করা যায় না, তখন ফেলতেই হয়। ফেলার পরে রিপ্লেসমেন্টের পদ্ধতি আমি বলেছি আপনাকে, 5000 প্রায় 4000 বছরের বেশি আমাদের আলগা দাঁত লাগানো একটা পদ্ধতি ছিল। এরপর ছিল দুই পাশে দুইটা দাঁতকে কেটে ছোট করে ওইখানে দুইটা ক্যাপ, মাঝখানে একটা দাঁত লাগিয়ে দিল। আজকাল এই চিকিৎসাটাকে অ্যাভয়েড করার জন্য বোনের মধ্যে আমরা ইমপ্ল্যান্ট দিচ্ছি। আপনারা জানেন হার্টের স্ট্যান্ড তৈরি করে নিকেল টাইটানিয়াম, এই ম্যাটেরিয়ালটা কিন্তু বোনের সাথেও খুব ফ্রেন্ডলি। ফলে আমরা এই নিকেল টাইটানিয়ামের তৈরি একটা সেগমেন্ট বা একটা শিকড় ভেতরে প্রবেশ করিয়ে দিলাম। প্রবেশ করে দেওয়ার পরে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ওইটা অসিও ইন্টিগ্রেশন হতে হবে, মানে বোনের সাথে ফিউজড হতে হবে। মানে নিচের যে হাড্ডিটা আছে চোয়ালের, তার সাথে লেগে যেতে হবে। এবং এই লেগে যাওয়ার জন্য সাধারণত 2 থেকে 3 মাস সময় লাগে। এই 2 থেকে 3 মাস পরে আপনি পার্মানেন্ট ক্রাউনটা লাগাতে পারবেন। অবশ্যই টেম্পোরারি ক্রাউন আগেই সাথেই লাগিয়ে দেয়। ক্রাউন জিনিসটা আমি বুঝি না। ক্রাউন মানে হচ্ছে একটা দাঁত, প্রতিস্থাপিত দাঁত, যেটা হুবহু দাঁতের মতো হতে পারে। এটা টেম্পোরারিও হতে পারে, পার্মানেন্টও হতে পারে। পার্মানেন্টটা 3 মাস পরে, আর টেম্পোরারিটা যখনই আমি শিকড়টা লাগাচ্ছি সাথেই করে দেয়। শিকড় আর ক্রাউন এই দুটো অংশ আলাদা থাকে? আলাদা, এই দুটো মিলিয়ে একটা দাঁত। আচ্ছা, ক্রাউন হচ্ছে উপরের অংশ যেটা আমরা দেখতে পাই, আর শিকড় হচ্ছে মাড়ির ভেতরে থাকছে, যেটা আমি দেখতে পাই না। তো তারপরে আপনারা এটা যখন প্রতিস্থাপন করে দেন, তখন সেটা স্বাভাবিক একটা দাঁতের মতো আচরণ। আপনার মনেই থাকবে না
এবং মজার ব্যাপার হচ্ছে আপনার দাঁত পড়ে যাবে কিন্তু ইমপ্ল্যান্ট পড়বে না। ওটা তো আর কখনো নষ্ট হয় না, নষ্ট হবে না, কারণ এটা এতই অসি ইন্টিগ্রেটেড যে চাইলেও কেউ এটাকে নাড়াতে পারে না। কখনো যদি খুলতে হয় তো ভয়ানক কষ্টকর একটা কাজ, মানে এটা একদম ওখানে ফিক্স হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। আচ্ছা, কিন্তু এটার তো কোনো রক্তনালী বা নার্ভ সাপ্লাই থাকে না, তাহলে ওটা কিভাবে স্বাভাবিক দাঁতের মতো আচরণ করে? প্রথম কথা সেটা হচ্ছে, হ্যাঁ এটা যদি বলি তাহলে নর্মাল দাঁতে হয়তো মুভমেন্টটা একটু বেশি হয়, ওখানে মুভমেন্ট একটু কম হয়। কিন্তু যখনই অসি ইন্টিগ্রেশন মানে কি ইমপ্ল্যান্ট যখন তৈরি হয় তখন কিন্তু একটা সিম্পল মেটাল ছিল। কিছুদিন রিসার্চ করার পরে দেখা গেল যদি সারফেসটাকে রাফ করে দেয়া যায় তাহলে বোনটা তাড়াতাড়ি এসে লাগে, ভালো হয়। তারপর দেখা গেল শুধুমাত্র রাফনেসটা ইম্পর্টেন্ট না, রাফনেসের পরে এটাতে যদি একটা প্রোটিন দেয়া যায়, যে প্রোটিনটা বোন ক্যালসিয়ামকে অ্যাট্রাক্ট করতে পারে, সেটা আরও ভালো। ক্রমান্বয়ে কিন্তু এটার গবেষণাও চলছে, রিসার্চও চলছে, পাশাপাশি ইমপ্ল্যান্ট প্রতিস্থাপনও চলছে। তার মানে হচ্ছে আমরা প্রতিদিন নতুন নতুন টেকনিক করছি, হয়তো আপডেটেড টেকনিক, কিন্তু ওল্ড টেকনিক ইজ নট ব্যাড, ইট ক্যান সাস্টেইন ফর লাইফ। এটা একটা আলাদা জ্ঞানের, একটা মেডিকেল জ্ঞানের একটা আলাদা শাখাই তৈরি হয়ে গেছে। শোন, ইমপ্ল্যান্ট ইজ এ বিউটিফুল ডেন্টিস্ট্রি, যেটা ধরেন এখন পৃথিবীতে সর্বাধুনিক, এবং এইটাতে আমার ধারণা একটা মানুষের মানে আমরা তো নেচারকে রিপ্লেস করতে পারি না, নেচারের খুব কাছাকাছি রিপ্লেসমেন্টটা হয়। আচ্ছা, তাহলে এবারে একটু আমরা আমাদের যে মূল আলোচনা, আমরা তো এতক্ষণ আলোচনা করছিলাম শুরুর আলোচনাটা, এবার যদি আমরা আসি যে এই যে দাঁত প্রতিস্থাপনের সর্বাধুনিক প্রযুক্তি যে কথাটা আমরা বলছি, তার মানে হচ্ছে প্রযুক্তির একটা বিরাট ভূমিকা সম্ভবত এখানে রয়ে গেছে। প্রযুক্তি কিভাবে আপনাদেরকে হেল্প করছে সেটা যদি শুরু করেন। আমি প্রথমেই আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে বেনমার্ক নামে এক ভদ্রলোক, সুইডিশ ভদ্রলোক, এখন থেকে প্রায় 50 বছর আগে প্রথম এটা চিন্তা করলেন যে এটা করা যায়। আমি কিন্তু 400 BC-র মিশরীয় ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারি নাই, কারণ ওইটা ডকুমেন্টেড অবস্থায় প্রেজেন্টেড হয়নি। কিন্তু বেনমার্ক সাহেব নিজে কিন্তু প্রতিনিয়ত আপডেট করেছেন। উনি প্রথম বললেন নিকেল টাইটানিয়াম লাগিয়ে দেওয়া যায়, অনেক ভালো প্রযুক্তি, আমরা এগ্রি করলাম এবং কাজ করে দেখলাম হ্যাঁ ডেফিনেটলি এটা ভালো কাজ করছে। তখন চেষ্টা হলো আরও ভালো কিভাবে করা যায়। প্রথমে এই ইমপ্ল্যান্টগুলো বা শিকড়গুলো সব সিলিন্ড্রিক্যাল ছিল, আপনি দেখেন একটা পাইপের মতো। যখন পাইপটাকে ট্রান্সফরমেশন করে বলা হলো শিকড় তো গোড়াটা মোটা আগাটা চিকন, এরকম যদি করা যায় টেপার্ড, তার মানে এটাও কিন্তু প্রযুক্তির কোশ্চেন। প্রযুক্তি কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তারপর কি পাওয়া গেল যে এইটাকে সারফেস ট্রিট করা যায়, তার মানে সারফেসকে কেমিক্যালিও ট্রিট করা হলো, রাফনেসও বাড়ানো হলো, এটাও একটা প্রযুক্তির বিষয়। তারপরে যেটা চিন্তা করেন, এটাতে প্রোটিন অ্যাড করা হলো, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, যাতে করে সে বোনকে অ্যাট্রাক্ট করতে পারে, যে বোন যেন এটার সাথে ভালোভাবে লেগে যায়। এটা হলো একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে স্ক্রুটা আমরা দিচ্ছি বা শিকড়টা দিচ্ছি, এই শিকড়টার প্যাচটাকেও গবেষণায় নেওয়া হয়েছে। নেওয়া হয়ে দেখা গেছে আগে সাইমালটেনিয়াস কন্টিনিউয়াস একই প্যাটার্নের প্যাচ দেয়া হলো, দেখা গেল ওইটা ভালো, কিন্তু আরও ভালো হচ্ছে কারণ মার্জিনে বোন ডিস্ট্রাকশনের জন্য খুব ঘন ঘন প্যাচ যদি আগে দেয়া যায় এবং পরের প্যাচগুলো যদি একটু ওয়াইডার হয়, দেখা গেছে এটা বেশি ভালো। দেখেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু গবেষণা এবং প্রযুক্তি আসছে, এবং এই সকল প্রযুক্তি প্রতিটাই আমাদের জন্য নতুন। জি, অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। আসলে আমরা সর্বাধুনিক প্রযুক্তিগুলো কি সেই বিষয়টা বিরতির পরে এসে হয়তো শুনবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছিলাম ফেলে দেয়া দাঁত প্রতিস্থাপনের সর্বাধুনিক প্রযুক্তি বা ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোস্তাক হোসেন সাত্তার। বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কি কি ধরনের প্রযুক্তি আপনাদের আছে বা প্রযুক্তি কীভাবে আপনাদের সাহায্য করছে। এবার জানতে চাই যে সর্বাধুনিক প্রযুক্তি যে আমরা বলছি, সেই প্রযুক্তিগুলো কী বা কী কী সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত হলো এই ডেন্টাল ইমপ্লান্টের জগতে? প্রথম যেটা, সেটা হচ্ছে মেটালের একটা ট্রান্সফরমেশন, যেটা দিয়ে এটা তৈরি। নিকেল ক্রোমিয়াম থেকে ট্রান্সফার হয়ে নিকেল, ফলে কি হচ্ছে প্রতিদিন এই যে মেটালের ডেভেলপমেন্টটা, এটাও কিন্তু রিসার্চ বেসড, ফলে গবেষণা কিন্তু ক্রমান্বয়ে চলছে।
তারপর অলরেডি আমি অনেকগুলো কথা আপনাকে বলেছিলাম প্যাচের কথা, বলেছিলাম সারফেস ট্রিটমেন্টের কথা, বলেছিলাম শেপের কথা। আগে সিলিন্ড্রিক্যাল শেপ ছিল, এখন কনিক্যাল শেপ হচ্ছে। এটাতে আবার আকারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আকারটাও পরিবর্তন, মানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রতিদিন আসছে, এবং এই আশাটা সাথে আমরাও কিন্তু ক্রমান্বয়ে কোপ আপ করছি। এই কারণেই বলছি বাংলাদেশে কিন্তু এখন প্রাইভেট লেভেলে প্রচুর ডেন্টাল ইমপ্ল্যান্ট ব্যবহার হচ্ছে। ধরেন যারা একটু ভালো ইমপ্ল্যান্ট করেন তারা প্রতিদিন গড়ে 2টো ইমপ্ল্যান্ট করছে। ইমপ্ল্যান্ট করার জন্য ডেফিনেটলি একটা ট্রেনিং দরকার, এক্সটেন্সিভ ট্রেনিং। আমার এখন মনে পড়ে আমরা তো কোর্সের আন্ডারে করি না, ফলে কি হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। আমি আমেরিকায় গিয়েছি, ইটালিতে গিয়েছি, কোরিয়াতে গিয়েছি, ভিয়েতনাম গিয়েছি। এরা ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে, আমরা তাদেরকে ফলো করেছি। এবং ডেফিনেটলি ইন্ডিয়াও আমাদের চেয়ে অনেক এগিয়েছে। ফলে কি হচ্ছে, এই ইমপ্ল্যান্টের ট্রেনিংটা আমি মনে করি যারা প্রতিস্থাপন করবেন তাদের জন্য জরুরি। সেকেন্ড যেটা জরুরি সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ইকুইপমেন্টস, যে যন্ত্র দিয়ে এটাকে লাগাতে হবে। যেমন ধরেন আপনাদের আইয়ের ক্ষেত্রে কত ধরনের আধুনিক যন্ত্রপাতি ট্রান্সফরমেশন হয়েছে। ধরেন একটা ল্যাসিক করবে, তার জন্য একটা নতুন যন্ত্র তৈরি হয়েছে। সেরকম ইমপ্ল্যান্টের জন্য আলাদা মেশিন যন্ত্রপাতি আছে, যেমন ফিজিও ডিসপেন্সার আছে, যেমন ড্রিলিং ইকুইপমেন্ট আছে, সাইনাস লিফট কিট আছে, যেমন ল্যাটারাল সাইনাস লিফট, যেটা ইএনটি সার্জনরা প্রচুর করে থাকেন কার্ডওয়েল লাইক করার জন্য। সেই ধরনের টুলসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল করা হয়েছে শুধুমাত্র সাকসেসফুলি ইমপ্ল্যান্ট লাগানোর জন্য। এখন আবার আগে কি হতো, ইমপ্ল্যান্ট শুধু সোজা লাগানো হতো, দেখা যেত একটা জায়গায় বোন নেই, তখন হয় কি একটা নার্ভ আছে, এটাকে বাইপাস করার কোনো বুদ্ধি নেই। কিন্তু রিসেন্টলি আবিষ্কার হয়েছে যে টিল্টেড ইমপ্ল্যান্ট, যদিও দাঁতগুলো সোজা লাগছে, ইমপ্ল্যান্টটা লাগানো হচ্ছে টিল্টেড করে একটু লং। ফলে কি হচ্ছে, সেইটা এই পদ্ধতিটাকে সাইনাস লিফট বাইপাস করা যাচ্ছে, মেন্টাল ফোরামেনকে বাইপাস করা যাচ্ছে, অথবা এই ধরনের ভাইটাল স্ট্রাকচারকে বাইপাস করা যাচ্ছে, ওইটার আঘাতে আমার কোনো ভাইটাল স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত না হয়। যেমন নামনেস, লোয়ার লিপের নামনেসটা আগে ইমপ্ল্যান্ট করার পরে খুবই কমন ছিল, যেটা টিল্টেড ইমপ্ল্যান্ট আসার পরে টোটালি চলে গেছে। কারণ যখনই এই ধরনের প্রবলেম হওয়ার আশঙ্কা, তখন সেই জায়গাটাতে টিল্টেড ইমপ্ল্যান্ট দেওয়া হচ্ছে। তখন নতুন একটা প্রযুক্তি এসে ওটাকে পাশ কাটানোর ব্যবস্থা করে দিচ্ছে। তো এইসব কথাগুলো যেমন প্রতিদিন, কিন্তু যেমন আমার বয়স এখন, আমি সরকারি চাকরি থেকে রিটায়ার করেছি 17 সালে, তার মানে আপনি চিন্তা করে দেখুন এখন 23 সাল। এই সময়ের মধ্যে 23 সালেও আমি ট্রেনিং করতে যাই। এই কারণে মানে যে এত দ্রুত প্রযুক্তি পরিবর্তন হয়ে যায়, নতুন নতুন জিনিস এসে গেছে। জি, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটু শুরু করেছিলাম, একটু বিস্তারিত জানতে, সেটা হচ্ছে যে এই চিকিৎসাটা যিনি নিচ্ছেন তার আসলে প্রত্যেকটা সার্জিক্যাল চিকিৎসা বা ইন্টারভেনশনে এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যে কোনো সার্জারি, যে কোনো চিকিৎসারই। তো এই যে ইমপ্লান্ট বা এই যে দাঁত প্রতিস্থাপন, এই প্রতিস্থাপিত দাঁতের কোনো কমপ্লিকেশন আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এই পদ্ধতির? হ্যাঁ, এটা আমি বলবো যে আপনি যদি বলেন যে হয় না, তাহলে এই কথাটা যেমন সত্য, আবার হয় এই কথাটাও সত্য। আচ্ছা, এখানে একটু থামাই, একজন দর্শক আছেন, একজন চিকিৎসক ফোন দিয়েছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আমি রাজশাহী থেকে ডাক্তার সালেহিন সাকিব বলছিলাম। জি, আমি জানতে চাচ্ছিলাম ডেন্টাল ইমপ্ল্যান্টের সাথে ভিটামিন ডি এর সম্পর্কটা যদি স্যার একটু বলতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আমি হচ্ছে কি, এখন থেকে প্রায় 15 বছর আগে প্রথম, আমার জানা মতে প্রথম বলছি যে আমাদের দেশে ভিটামিন ডির এই যে রিলেশনশিপ উইথ ডেন্টাল ট্রিটমেন্ট, এই কথাটা আসলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। হলো কি, আমি ফ্রান্সে একবার গেলাম, এক ভদ্রলোক প্রফেসর চুয়াঙ্করণ, তিনি বললেন যে তুমি সাউথ ইস্ট এশিয়া থেকে আসছো, তোমাদের এলাকায় কিন্তু ভিটামিন ডির অভাবের প্রাদুর্ভাব অনেক বেশি। আমি অবাক হয়ে গেলাম, আমাদের দেশে এত সানলাইট, তাও ভিটামিন ডি, সবাই রোদে ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম করছে। উনি বলছে ট্রাই ইট,
আমরা ফান্ড দিচ্ছি, তুমি 320 থেকে 30 বছরের উইমেনের পরীক্ষা করে রিপোর্টটা আমাকে পাঠাও। আমি রিপোর্ট বের করে একেবারে বাংলা ভাষায় টাস্কি লেগে গেছে। কিরকম আপনি দেখেন, 287 জনের কম পেয়েছি আমি, মাত্র 13 জনের নর্মাল পেয়েছি। 300 জনের মধ্যে 287 জনের ভিটামিন ডি স্বল্পতা আছে, শুধুমাত্র 13 জনের ঠিক আছে। এরপর থেকে আমি কাজ করা শুরু করলাম যে ক্যারিজের সাথে আমরা রিসেন্টলি রিলেশন স্টাবলিশ করেছি, যার ক্ষেত্রে 5টার বেশি ক্যারিজ আছে তার ভিটামিন ডির অভাব হওয়ার সম্ভাবনা 90% বেশি। আচ্ছা, যার মুখে 5টার বেশি, মোর দেন 5 ক্যাভিটি, তার সাথে এটা একই সাথে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সম্ভাবনা 90% বেশি, মানে 90% লোকের পাওয়া যাচ্ছে যে তাদের ভিটামিন ডি কম। সেই জন্য এখন ইয়াং যারাই মোর দেন 5 ক্যাভিটি নিয়ে আসছে তাদের সবার ভিটামিন ডি আমরা করতে দিচ্ছি। এখন আসেন, আমি আপনাকে বলেছিলাম অসিও ইন্টিগ্রেশনের কথা। অসিও ইন্টিগ্রেশনে ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন সি যাদের ডায়াবেটিস আছে, এই দুটো এসেনশিয়াল বলে প্রুভ হয়েছে। এগুলো উপযুক্ত পরিমাণে থাকতে হবে। যে কারণে এখন আমরা ইমপ্ল্যান্ট করে সাথে সাথে ভিটামিন ডি টেস্ট করে 10-এর কম থাকলে একটা ডোজ 2 লাখ করে প্রতি সপ্তাহে, তারপর হচ্ছে 500 ক্যালসিয়াম সকাল বিকাল, আর 2000 ভিটামিন ডি সকাল বিকাল জিঙ্ক, আর ভিটামিন সি যদি ডায়াবেটিক হয়, স্মোকার হয়। স্মোকিং কিন্তু সত্যিকার অর্থে ইমপ্ল্যান্ট ফেলিউরের প্রধান কারণ। যেই সব পেশেন্ট স্মোকিং করেন তাদের ইমপ্ল্যান্ট ফেলিউরের রেট সর্বাধিক ইন স্মোকিং গ্রুপ। তো তাহলে পরে এই 3টা জিনিসকে আমরা ক্রমান্বয়ে চেষ্টা করছি ইরিডিকেট, স্মোকিং বন্ধ করার। অ্যাটলিস্ট 4 মাস আপনি স্মোক করবেন না, এটা বলে দেখি। হয়তো অনেকে করেন অনেকে করেন না, বাট আমাদের বলাটা আমাদেরকে বলতেই হয়। তারপর সেটা হচ্ছে যদি তার ডায়াবেটিস থাকে অবশ্যই ভিটামিন সি সকাল বিকাল খেতে হবে, 250-500। আর কমন ওষুধ হচ্ছে ভিটামিন কে ভেহিকেল হিসেবে কাজ করে, সুতরাং ভিটামিন কে 120 মাইক্রোগ্রাম এইটা এসেনশিয়াল ফর ট্রান্সপোর্ট অফ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। তো তাহলে পরে আমাদের ওটা লেভেলটা চেক করতে হয়। আমাদের এই 4টা জিনিসকে প্যারামিটার, তাহলে ভিটামিন ডি এর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো একজন দর্শক আছেন, একটু ফোনটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ রেজাউল করিম, রংপুর পীরগাছা থেকে। জি, বলুন। স্যারের কাছে আমার প্রশ্ন, আমার বাচ্চার বয়স 7.5 বছর। হ্যাঁ, ওই বাচ্চার নিচের পাটির 2টে দাঁত পড়ছে, উপরের পাটির দাঁত এই মানে পোকা খেয়ে ফেলছে আর কি, যে বাংলা ভাষা যেটা বলা হয়। তার মধ্যে একটি দাঁত পড়ে গেছে, আর বাকি দাঁতগুলো একটু নড়ে এবং ব্যথা করে। তাহলে এই ক্ষেত্রে ওই মানে পড়ছে, ওখানে গর্ত হয়ে আছে। তারপরে আমি আবার দাঁতটা দেখলাম, কিছু অংশ মনে হয় এই আছে নাকি ভিতরে, তা তো জানি না আসলে এটা কি করা যায়। এবং আবার ওই গত কালকে পরশুদিন আমি আবার মিডি প্লাস ডিএক্স পেস্ট নিয়ে গেলাম, ও বললাম যে তুমি দিনে রাইতে 3 বার ব্রাশ করিও। হ্যাঁ, ও তো খেয়াল থাকে না ব্রাশ করার কথা, এই জন্য 3 বার ব্রাশ করিও, তাহলে মনে হয় তোমার ব্যথাটা একটু কমবে। যেহেতু এখন দাঁত পড়তেছে, দাঁত নড়তেছে। আমার প্রশ্ন যে ওই যে মারি যে খেয়ে ফেলছে দাঁত, উপরে দাঁতগুলো এখনো আছে কিন্তু কিছু অংশ খেয়ে ফেলছে, ওই দাঁতটা কি কোনো সমস্যা হবে কিনা, এবং নতুন করে আবার গাজাবে কিনা? আর গাজানোর সময় একটু আঁকা বাঁকা হয়, মনে করেন 3 মাস সময় এরকম। আসলে ওটা কি আঁকা বাঁকায় থাকবে না ওটা সমান হয়ে যাবে? জি, আপনি একটু শুনুন। প্রথম কথা হলো, আঁকা বাঁকা হওয়ার মূল কারণ কিন্তু বাবা মার ক্রোমোজোম। ব্লুপ্রিন্ট যা আছে তাই হবে, আমরা চাইলেও এটা চেঞ্জ হবে না। খুব সামান্য এনভায়রনমেন্টাল কারণে হয়, ম্যাক্সিমামই হচ্ছে ব্লুপ্রিন্টের জন্য। সুতরাং মা বাবার বা তাদের বংশে কারো যদি আঁকা বাঁকা দাঁত থাকে তাহলে আঁকা বাঁকা হতে পারে, না হলে হওয়ার সম্ভাবনা নাই। আর উপরের দাঁত পড়ার সময় হচ্ছে 8 থেকে 9 বছর বা 7 থেকে 9 বছর, নিচের দাঁত হলো 6 থেকে 8 বছর। সুতরাং আপনার নিচের দাঁতগুলো ঠিক মতো পড়েছে, উপরের দাঁতগুলো এখনও আমার মনে হয়, যেহেতু আপনি বললেন 7 বছর, এখনও সময় আছে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার আছে।
তবে হ্যাঁ, ডেফিনেটলি আপনি একটু ফ্লোরাইড ব্যবহার করতে পারেন, লোকাল অ্যাপ্লিকেশন অফ সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড অ্যাপ্লিকেশনে যেটা হয় সেটা হচ্ছে দাঁতের ক্যারিজও প্রিভেন্ট হয়, পেইনও রিডিউস। কিন্তু এটা কোথায় পাওয়া যায়? সোডিয়াম ফ্লোরাইড জেল হিসাবে পাওয়া যায়, আচ্ছা, মার্কেটে পাওয়া যায়। আচ্ছা, ইচ্ছা করলে উনি রংপুর থেকে এটা কালেক্ট করতে পারেন, আলাদা করে সোডিয়াম ফ্লোরাইড জেল। এটা লোকাল অ্যাপ্লিকেশনের জন্য তৈরি হয়েছে, এটা যাদের পোকায় খাওয়া আছে বা আছে তারা ব্যবহার করতে পারেন। আমি ওনাকে যেটা অ্যাডভাইস করব, কখনোই ওই দাঁত ফেলবেন না যতক্ষণ পর্যন্ত পার্মানেন্ট দাঁত দেখা না যাচ্ছে। যদি আপনি ফেলে দেন, হ্যাঁ যতটুকু আছে, তাতেও তো একটা এক্সারসাইজ হচ্ছে। আপনি চিন্তা করে দেখবেন, আপনার হাতটা অবশ হয়ে গেছে, আস্তে আস্তে এই হাতটা শুকিয়ে যায়। কারণ কি? সেটাতে নার্ভ এন্ডিং কাজ হচ্ছে না, ব্যবহার হচ্ছে না। সুতরাং দাঁত যতদিন ব্যবহার করা যায়, আমার অ্যাডভাইস হলো আপনি ওইটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক, বরং আপনি ব্যথা কমানোর ব্যবস্থা করেন। আর অন্য অন্য দাঁতগুলো আপনি যেটা করেছেন খুব ভালো অভ্যাস, 3 বার দাঁত ব্রাশ করা। যাদের 3টা বা 5টার বেশি ক্যারিজ আছে তাদের সবাইকে আমরা বলে দেই যে আপনি 3 বার ব্রাশ করবেন, আপনার জন্য 2 বার নয়। আর অনেকে আবার একবারই করেন, তারা আবার বাসা থেকে ঘুম থেকে উঠে নাস্তা করলো, ব্রাশ করতে হবে তা করে না, করে হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করে, তারপর নাস্তা করে ময়লা করে চলে যায়। তার মানে এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে, সকালে নাস্তার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে। এই অভ্যাসটা বাচ্চাটার জন্য মোটামুটি একটা সে সমাধান পাবে। জি, এবারে একটু যেটা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম কমপ্লিকেশন, যে কি কি কমপ্লিকেশন বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি যদি ঠিকমতো ইনসার্ট করতে না পারি, নার্ভের উপর প্রেসার পড়ে, তাহলে একটা নামনেস, পার্মানেন্ট নামনেস হতে পারে। মানে একটা দেখা যাবে যে ওখানে অবশ্যই আছে, অবশ্যই আছে, যে ঠোঁটে বুঝতে পারছে না, এই ঠোঁটে বুঝতে পারছে না, বা উপরের ঠোঁটেও বুঝতে পারছে না, এই বিষয়গুলো হতে পারে। সুতরাং পার্মানেন্ট নামনেস এটা একটা কমপ্লিকেশন। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে, যদি রাইট ওয়েতে চিন্তিতভাবে উনি ঠিকমতো প্লেস না করেন সেন্ট্রালি, তাহলে হচ্ছে আঁকাবাঁকা হওয়ার জন্য প্রস্থেসিসটা, মানুষ কিন্তু আমাদের কাছে দাঁত লাগাতে আসেন, ভেতরে ইমপ্ল্যান্টটা কি করলেন এটার জন্য আসেন, বাইরেরটা দেখতে চায়, বাইরেরটা দেখতে চায়, তখন বাইরেরটা সুন্দর হয় না, তখন বাইরেরটা বাঁকা হয়ে যায়, মানে ওই গোড়াটা যে ঠিক না থাকে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করে ফেলুন। জি, আমি একজন ফজলুল হক বলছিলাম। ব্যাংকার। আমার বয়স 65 বছর। বর্তমানে আমার দাঁতের সমস্যা। জি, আপনি বলতে থাকুন। হ্যাঁ, ব্রাশ করার সময় একটু দাঁতে রক্ত আসে। আমি একজন আবার হার্টের পেশেন্ট। আচ্ছা, ঠিক আছে। জি, হার্টের পেশেন্ট। হার্টের পেশেন্টরা সাধারণত এসপিরিন, ডিসপ্রিন, ক্লপিড এগুলো খেয়ে থাকেন, ফলে তাদের ব্লাডটা পাতলা থাকে, তাদের গাম ব্লিডিং ছোটখাটো হওয়াটা খুব অস্বাভাবিক নয়। এর সাথে যদি মারির রোগ থাকে তাহলে তো এটা ডাবল হয়ে যাবে বা আরও বেশি হয়ে যাবে। সুতরাং আমি যেটা বলবো, উনি যেন রুটিনলি বছরে 2 বার ক্লিন করেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট। দন্ত চিকিৎসকের কাছে যে স্কেলিংটা করেন, স্কেলিংটা করলে স্টোন থাকবে না, তাইলে পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস থাকবে না, তার ব্লিডিং এর টেন্ডেন্সিটা কম হবে। কিন্তু ব্লাড থিনারের জন্য একটু ওজিং টাইপের ব্লিডিং হতে পারে। সুতরাং আমি বলবো উনি যেন স্পেসিফিক ডেন্টিস্টের কাছে ক্লিনিংয়ের বিষয়ে জেনে নেন যে আমার কোনো পেরিওডন্টাইটিস, আমার কোনো জিঞ্জিভাইটিস আছে কিনা, থাকলে ওই অনুযায়ী ব্যবস্থা নেবেন। আর ওনার জন্য খুব বেশি কিছু। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে কমপ্লিকেশনটির মাঝখানে ছিলাম, ওইখানে হয়তো এখনই আমাদের আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে আমরা কমপ্লিকেশন থেকে আবার শুরু করব। ঠিক আছে, প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, খুব সুন্দর আলোচনা হচ্ছে, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গ পাবো। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছিলাম দাঁতের প্রতিস্থাপন বা ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোস্তাক হোসেন সাত্তার, সাবেক অধ্যক্ষ সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল। বিরতির আগে আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছিলাম, এবার একটু সেটা বিস্তারিত বলতে পারি, সেটা হচ্ছে কমপ্লিকেশন। আপনি 2টা কমপ্লিকেশন বলেছেন যে এই 2টা হতে পারে, তারপরে যদি আর একটু বলেন। ডেফিনেটলি ইনফেকশন একটা বড় কমপ্লিকেশন। আরেকটা হচ্ছে
যারা অলরেডি কম্প্রোমাইজড উইথ পেরিওডন্টাল মেমব্রেন, যেমন যে আপনি বললেন যে রিউমেটিক ফিভার বা এগুলোর কারণে, এগুলো এইসব গ্রুপকে আমরা আসলে একটু আলাদা করে যদি কেয়ারফুলি ট্রিট করি। আরেকটা হচ্ছে সফট বোন নিয়ে, কারো বোন ডিজিজ, যেমন কারো ডেফিসিয়েন্সি আছে ভিটামিন ডি, তো সেটা তো রিকভার করার একটা পদ্ধতি, সাপ্লিমেন্ট, কিন্তু যখন আদার বোন ডিজিজ আছে তখন কিন্তু আমাদের জন্য একটু মুশকিলই হয়। অনেকে ভাবেন ডায়াবেটিস থাকতে বোধহয় করা যায় না, এটা কিন্তু আপনি যদি একটা রেজিম নেন, আমরা দেখেছি ভিটামিন সি এবং কন্ট্রোল ডায়াবেটিস, এনাদের বরং যেহেতু ওনারা একটা লাইফ লিড করেন, যে লাইফটা হচ্ছে একেবারে কন্ট্রোল লাইফ, ফলে তাদের ক্ষেত্রে বরং আমি অসিও ইন্টিগ্রেশন ভালো হতে দেখেছি, ক্লিনিক্যাল অভিজ্ঞতা। তো আমি তো অনেক ইমপ্ল্যান্ট করি না, ধরেন বছরে 700-র মতো ইমপ্ল্যান্ট আমরা 2022-তে করেছি, 700 ইমপ্ল্যান্ট। সুতরাং দেখা গেছে গড়ে দিনে দুইটা। এটা আমার ধারণা যারা সিনিয়র এবং যারা ভালো ইমপ্ল্যান্ট করেন তাদের সবারই আছে। তবে আমার হয়তো কি হয়েছে যে একটা ইমপ্ল্যান্ট একটা ফেল করলো, তারপর আমরা কি করলাম, ওইটাকে ক্লিন করে পেরিওডন্টাল মেমব্রেন বা গ্র্যানুলেশন টিস্যুটাকে ক্লিন করে আবার নতুন বোন দিয়ে দিলাম, দিয়ে 2 মাস ওয়েট করে 6 মাস পরে আবার করলাম, তখন দেখা গেল যে না, কোনো প্রবলেম নাই। তার মানে এই যে আমাদের ওভারঅল আমার লাইফ টাইমে 20 বছর তো লাইফ টাইম, আমার মনে হয় না আমি আনস্যাটিসফাইড পেশেন্টের সংখ্যা 10 জন হবে। মানে এই যে ধরেন আমরা 14,000, 7,000 10 বছরে, না প্রথম দিকে তো 700 করি না, ধরেন 5,000ই হলো, 5,000-এর মধ্যে ধরেন 5,000-এর মধ্যে ধরেন 10 জন, মানে সেটা সংখ্যা আসলে খুব বেশি না। কিন্তু আপনি একটা জিনিস বলছিলেন যে এটা মানে রিজেকশনও হতে পারে বা এটা একদম নাও লাগতে পারে, ওই যে ওদের ক্ষেত্রে যাদের হাই রিস্ক, যারা হাই রিস্ক গ্রুপে আমি প্রথমেই বলবো বোন ডিজিজ, অস্টিওপোরোসিস, হাড়টা নরম, জি হাড়টা নরম। এখন হাড়টা নরম হারে আবার টেকনিক আছে লাগানোর, টেম্পারেচার ক্রিয়েট করা যাবে না। ইনসারশন করার সময় যখন ইমপ্ল্যান্টটা ঢোকাচ্ছি, আমি প্যাচ দিয়েই তো ঢোকাচ্ছি, যখনই প্যাচ করে ঢোকাচ্ছি তখন যেন কোনো বোনের মধ্যে 30 ডিগ্রি অ্যাবাভ টেম্পারেচার ক্রিয়েট না হয়, তাহলে বোন নেক্রোসিস হবে। তাহলে এইসব টেকনিকগুলোকে যদি মেনটেন করা যায়, অনেক ক্ষেত্রে এটা ওভারকাম করা যায়। পাশাপাশি যদি অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট দেওয়া যায়, তাদেরকে পরিষ্কার বলে দেই আমি যে দেখেন আপনার অস্টিওপোরোসিস আছে, ইমপ্ল্যান্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমি দেখেছি সার্ভাইকেল রেট 10 ইয়ার্স কোনো ফ্যাক্টর না। বাহ। এবারে যেটা জানতে সেটা হচ্ছে যে এই যে আপনি এগুলো লাগিয়ে দিচ্ছেন, এটা কি স্বাভাবিক দাঁতের মতো কাজ করে নাকি এর আলাদা রক্ষণাবেক্ষণের কিছু ব্যবস্থা করতে হয়? আপনার দাঁতের কি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হয়? অবশ্যই করতে হয়। বছরে একবার স্কেলিং এর কথা আমরা বলি। আরেকটা হচ্ছে ব্রাশ করা, ফ্লস করা এবং মাউথওয়াশ ব্যবহার করা। এই তিনটা কিন্তু প্রত্যেকটা নিজের দাঁত তার জন্য দরকার, একই জিনিস ইমপ্ল্যান্টের জন্য দরকার, নতুন আর কিছু না। তার মানে এটা একদম স্বাভাবিক একটা দাঁতের মতোই কাজ করে। এবং আমি তো দেখি যে পেশেন্টের রেসপন্স যেমন আজকে আমি 3টা ইমপ্ল্যান্ট করেছি, আজকের রেসপন্স যদি বলি, এবং ওনার বয়স আর্মির কমান্ডোতে কাজ করেন, সেই ভদ্রলোকের যে অবস্থা দেখলাম, উনি কোনো কিছু মনেই করলো না, চলে গেল, সাথে সাথে ইমপ্ল্যান্ট শেষ, উনিও চলে গেল। তার মানে হচ্ছে এই ভদ্রলোকও কিন্তু এই পেশেন্ট গ্রুপের মধ্যে পড়েন। তার মানে হচ্ছে এটা দাঁত ফেলার থেকে সহজ, যদি আমরা একটু নিজেদেরকে প্রস্তুত করে শুরু করি। জি, অনেক ধন্যবাদ। এবারে যেটা জানতে সেটা হচ্ছে যে আমরা অনেক ধরনের আলোচনা করলাম, অনেক ধরনের প্রযুক্তি, অনেক কিছু এসছে, কিন্তু এই প্রযুক্তিগুলো আমাদের দেশে কতটুকু অ্যাভেলেবল বা সহজলভ্য, এবং সেটা কি শুধু ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ নাকি ঢাকার বাইরে অন্যান্য জেলা শহর বা প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও সেটা সহজলভ্য, বা কোথায় পাওয়া যায় চিকিৎসা? আমি বলবো মেজর সিটিসগুলো অ্যাভেলেবেল আছে। কিভাবে বলছি, কারণ আমি দেখছি ইমপ্ল্যান্ট কোম্পানিরা তাদের মেজর সিটিগুলোতে রিপ্রেজেন্টেটিভ পুশ করেছেন, তার মানে লোক সেট করেছেন। তার মানে হচ্ছে যদি ওখানে ডাক্তাররা না করেন তাহলে তো এই লোকের দরকার হতো না, ওই লোকেরও তো একটা কষ্ট আছে। সুতরাং আমি বলবো যে অলমোস্ট মেজর সিটিতে, বড় বড় শহরগুলোতে আছে, প্রাইভেট লেভেলে। কিন্তু সরকারি লেভেলে যেটা আমার জন্য খুব কষ্টকর বিষয়, সকল হাসপাতালে সাপ্লাই আছে,
সকল সরকারি মেজর টারশিয়ারি হাসপাতাল যেগুলো, সকল মেডিকেল কলেজ, মানে ইমপ্লান্ট গুলো বিনামূল্যে সাপ্লাই হয়, সাপ্লাই গভর্নমেন্ট থেকে সাপ্লাই দেওয়া হয়েছে। জি। তারপরে সেগুলার ইউজটা আমি মনে হয় খুব কম হচ্ছে, এটা আমার বিবেচ্য বিষয়, আমি কাউকে ব্লেম দিচ্ছি করা সম্ভব, সম্ভব প্রত্যেকটা হাসপাতালেই করা সম্ভব। এটার জন্য সামান্য কিছু ট্রেনিং দরকার, এটা অনেক বড় কোনো এক্সটেন্সিভ ট্রেনিং নয়। যদি একটু প্রিকশন নেয়, স্টেরিলিটির ভালোভাবে স্টেরাইল করে যদি ওনারা কাজটা করেন, খুব সহজে সাকসেসফুল হওয়া যায়। এটা আমি বলি যে রয়্যাল প্লাগ প্লেস করার মতো, বনে শুধু চেনা যে এটা এই বোন, তারপর ওইটাকে রয়্যাল প্লাগের না, সেটা তো ট্রেনিং এর বিষয়, কিন্তু সেটা কথা হচ্ছে যে উপকরণ সরকারি হাসপাতালে গুলোতে अवेलेबल আছে। জি, এবং বিশেষজ্ঞ তো আসলে সারা দেশেই এখন अवेलेबल আছে। ওনারা যদি চান সরকারি হাসপাতাল, আমি ঢাকা ডেন্টাল কলেজে নিয়মিত হচ্ছে, কিন্তু আমি বাইরের হাসপাতালের কথা বলছি, যে হাসপাতালগুলোতে अवेलेबल আছে কিন্তু ইউজ হচ্ছে না বলে শুনি। আমি কিন্তু নিজে যেহেতু আপনি এখন নাই সে তো আমি জানি না, কিন্তু আমি শুনি যে এইখানে এই কাজ হচ্ছে না, কিন্তু করা সম্ভব। আমার ধারণা সরকার যদি একটু নজর দেয় তাহলে সম্ভব। জি, এবার আমরা আসলে অনুষ্ঠান একদম শেষের দিকে এসেছি। সেটা এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি ওভারঅল বলি যে আমরা আমাদের দাঁতের বা মুখের যত্ন সেটা কিভাবে করা উচিত যাতে আমাদের আসলে এই ডেন্টাল ইমপ্লান্ট পর্যন্ত যেতে না হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমার যতটুকু মনে পড়ে, এনটিভিতে আমি বোধহয় 85 বা 86 সালে একই কথা বলেছিলাম। এটা তো সবসময় বলতে হবে, আজও একই কথাই বলবো, কারণ দাঁত থাকলে দাঁতের মর্যাদা কেউ দেয় না। প্রতিদিন 5 মিনিট 5 টাকা, এই 5 টাকা কোথায় খরচ হবে? 2 বেলা ব্রাশ করবে, ফ্লস করবে আর মাউথ ওয়াশ করবে। সুতরাং প্রতিদিন 5 মিনিট 5 টাকা, এই 5 মিনিট ছিনিয়ে নিতেই হবে। 2 মিনিট করে ব্রাশ করবে, 1 মিনিট করে ফ্লস করবে, আর কুলি করতে যতক্ষণ সময় লাগে। সুতরাং ব্রাশ, ফ্লস, মাউথ ওয়াশ, তিনটা মিলে কিন্তু কমপ্লিট ক্লিনিং। শুধু ব্রাশ করা মানে 50%, ফ্লস করা মানে 75%, ব্রাশ ফ্লস মানে 75, আর মাউথ ওয়াশ করলেই পূর্ণাঙ্গ ক্লিনিং। এখন ব্রাশ করার সিস্টেমটা কি, মানে ব্রাশ করার ব্যাপারে আমরা অবশ্য একেবারে স্কুল লেভেলেও প্রচুর, 5 বছর প্রায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কাজ করছে স্কুল লেভেলে কিভাবে সুন্দরভাবে দাঁত ব্রাশ করা যায়। আসলে বুঝতে হবে ফিলামেন্টগুলো। প্রথম কথা হলো ব্রাশের ফিলামেন্টটা যতদিন সোজা আছে ততদিন ব্যবহার করা যাবে, বাঁকা হলে করা যাবে না, কারণ সে ডিরেকশনটা ফলো করতে পারবে না। আরেকটা হচ্ছে আপনি চিরুনির ময়লা যেভাবে পরিষ্কার করেন সেইভাবে ব্রাশ করতে হবে, উপর থেকে নিচে, উপরের পাটি, আর নিচের পাটি নিচ থেকে উপরে। তাহলে পরে খুব সিম্পল ওয়েতে শিক্ষা দেওয়া সম্ভব, এবং অনেকে হয়তো এখন ওই পদ্ধতিতেই করেন। হয় ঘুরিয়ে ঘুরিয়ে করবেন অথবা এই পদ্ধতিতে করবেন। এইটা আমার কাছে মনে হয় যে আমাদের এখন সবার একেবারে, আপনি দেখেন একদম গ্রাম থেকে টুথপেস্টের নাম ধরে বললেন যে মেডিপ্লাস টুথপেস্ট কিনেছেন, বাচ্চাকে বলেছেন, তার মানে মেডিপ্লাস একদম প্রান্তিক পর্যায়েও কিন্তু এখন টুথব্রাশ এবং টুথপেস্টের ব্যবহারটা পৌঁছে গেছে, যেটা সম্ভবত একটা ভালো অগ্রগতি একটা দেশের জন্য। ডেফিনেটলি অনেক। আমরা আসলে অনুষ্ঠানটা এখন শেষ করতে হচ্ছে, খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছিল। আমার মনে হয় যে আমাদের যারা দর্শক আছেন, আমি নিজেও আসলে এত কিছু জানতাম না ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে, আমি যেমন জানাম আমার মনে হয় দর্শকরাও, আমরা চেষ্টা করেছি যে খুব সহজ করে বোঝানোর জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন সাত্তার আমাদের কাছে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং দর্শক যারা শুনছেন তাদেরকে। এনটিভি করতে আমি ভুলে যাই, নেক্সাস টেলিভিশনের কথা বলতে প্রতিবারই ভুলে যাই, আমি সরি। তবে ওনারা যে উদ্যোগ নিয়েছেন, আমাকে ডেকেছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার মনে হয় যে আমরা এতক্ষণ যা শুনলাম শুধু সেগুলো শোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা এগুলো মেনে চলার চেষ্টা করব, এবং প্রতিদিন যেটা বললেন আমাদের চিকিৎসক যে 5 মিনিট আপনাদেরকে বের করতে হবে এবং আপনাদের দাঁতের যত্ন নিতে হবে। সবাই ভালো থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।